বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ধামরাই সরকারি কলেজ স্টাডি সেন্টার থেকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের সেই সঙ্গে একটু দুঃখ প্রকাশ করছি যে গত ক্লাসে তোমাদের ক্লাস চলাকালীনরত অবস্থায় হঠাৎ করে যান্ত্রিক গোলযোগ বা ইন্টারনেটের ত্রুটির কারণে আমরা প্রায় 30 মিনিট ক্লাস নিতে পারছিলাম। পরবর্তীতে হয়তো লাস্টে কিছু তোমাদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। তবে আশা করি তোমাদের যে বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে সমাধান করেছো। তো গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল পাইকারি, খুচরা এবং পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ। পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ আমরা পুরোটা আলোচনা করতে পেরেছিলাম এবং খুচরা ব্যবসায়ের প্রকারভেদ আমরা আলোচনাটা শুরু করার পরে আমরা 2 থেকে 3টা প্রকারভেদ আলোচনার পরে আমাদের সমস্যা তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা তোমাদের খুচরা ব্যবসায়ের প্রকারভেদটা আমরা যদি প্রথম থেকেই শুরু করি তাহলে আবার তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে খুচরা ব্যবসায়ের ক্লাসিফিকেশন বা ক্লাসিফিকেশন অফ রিটেইল বিজনেস। আমরা ইতিমধ্যে জেনেছো খুচরা ব্যবসায় হচ্ছে ছোট আকারের এককভাবে নিজে থেকে যে করতে। খুচরা ব্যবসায় প্রকৃতপক্ষে বিভিন্ন আকারের ও প্রকারের হতে পারে। বস্তুত পক্ষে খুচরা ব্যবসায় স্টোর ভিত্তিক কিংবা স্টোর বিহীন হতে পারে, তবে এখনো স্টোর ভিত্তিক খুচরা ব্যবসায়ের প্রাধান্যটাই বেশি। তাহলে স্টোর ভিত্তিক খুচরা ব্যবসায় বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যের ভিত্তিতে স্টোর ভিত্তিক খুচরা ব্যবসায়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সেবার পরিমাণ। স্ব-সেবা খুচরা ব্যবসায়ী, সীমিত সেবা খুচরা ব্যবসায়ী এবং পূর্ণ সেবা খুচরা ব্যবসায়ী। এই 3টা হয়তো গতদিন আমি আলোচনা করতে পেরেছিলাম। স্ব-সেবা মানে হচ্ছে ক্রেতারা যেসব দোকানে শেলফ থেকে নিজেরা পণ্য পছন্দ করার পর নিজেরাই ট্রলিতে বা ঝুড়িতে বহন করে ক্যাশ কাউন্টারে নিয়ে মূল্য পরিশোধ করে, সেসব দোকানকে স্ব-সেবা বিপণী বলে। ঢাকার রাইফেল স্কয়ার, আগোরা, মিনাবাজার ইত্যাদি। সীমিত সেবা বিপণনী, এই ধরনের খুচরা দোকানে সীমিত আকারে গ্রাহকদেরকে পণ্য বিক্রয় সংক্রান্ত সেবা দেওয়া হয়। বিশেষ করে শপিং পণ্যের বেলায় কিছু পরিমাণ তথ্য ও আনুষঙ্গিক সেবা দেওয়া হলে গ্রাহকরা পণ্যের উপর বিশেষ আগ্রহী হয়। তারপরে পূর্ণ সেবা বিপণী। পূর্ণ সেবা বিপণীতে গ্রাহককে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা দেওয়া হয়। পণ্য কেনাকাটায় প্রত্যেক পর্যায়ে বিক্রয় কর্মীরা গ্রাহকদেরকে সহায়তা করে। এ ধরনের বিপণীগুলো বিশিষ্ট পণ্য বেশি পরিমাণে বিক্রয় করে। অধিক পরিমাণে সেবা দেওয়ার কারণে পরিচালন ব্যয় বৃদ্ধি পায় বলে বিপণীগুলো অধিক মূল্যে পণ্য বিক্রি করে বাড়তি খরচ গ্রাহকদের কাঁধে চাপিয়ে দেয়। এরপরে বিশিষ্ট বিপণী। বিশিষ্ট বিপণীগুলো সাধারণত একটি পণ্য সারির অন্তর্ভুক্ত পণ্য বিক্রয় করে। খেলাধুলার সামগ্রী, ফার্নিচার, বই, ফুল, ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি পণ্যের ক্ষেত্রে বিশিষ্ট বিপণীর আধিক্য দেখা যায়। পণ্য সারির মধ্যকার পণ্যের বৈচিত্র্য কমিয়ে সীমিত পণ্য বিক্রি করা হলে সেই বিপণীকে এক লাইন বিশিষ্ট বিপণী বলে। যেমন কাপড়ের দোকান, আবার কাপড়ের মধ্যে যদি শুধু পুরুষদের পোশাক বিক্রি করা সেই বিপণী বলা হয় সীমিত সারির বিপণী বিতান বা বিশিষ্ট বিপণী। এবার বিভাগীয় বিপণী। বিভাগীয় বিপণীগুলোতে বিচিত্র পণ্য রাখা হয়। এসব পণ্যের মধ্যে থেকে পোশাক সামগ্রী, ফার্নিচার, অন্যান্য গৃহে ব্যবহৃত সামগ্রী, প্রত্যেক প্রকার সামগ্রী আলাদা আলাদা বিভাগে রাখা হয় বলে এ ধরনের বিপণীকে বিভাগীয় বিপণী বলে। জাপানের ওডাকিউ বিভাগীয় বিপণী। এরপরে সুপার মার্কেট। সুপার মার্কেট এক ধরনের বৃহদায়তার প্রচুর পণ্য বিশিষ্ট স্ব-সেবা বিপণী। এসব বিপণীতে বিচিত্র রকমের খাদ্য সামগ্রী ও ঘরোয়া পণ্য রাখা হয়। সুপার মার্কেটে বিক্রিত পণ্যের উপর মূল্য কম ধরা হয়। বিপুল পরিমাণে পাইকারি দরে উৎপাদকের নিকট থেকে পণ্য সংগ্রহ করার পর সুপার মার্কেটগুলো
সাধারণত বিপণীর তুলনায় অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য সামগ্রী ভোক্তাদের নিকট সরাসরি বিক্রয় করে। বিভিন্ন শহরে অনেক সুপার মার্কেট রয়েছে, যেমন তোমার ওয়ালমার্ট, ফুড লায়ন ইত্যাদি বিভিন্ন ধরনের। এছাড়াও সুবিধাজনক পণ্যের বিপণী গুলো আকার আয়তনে ক্ষুদ্র হয় এবং উচ্চ চাহিদা বিশিষ্ট সীমিত পরিমাণ পণ্য খুচরা দরে বিক্রি করে। এগুলো সাধারণত পাড়া মহল্লায়, আবাসিক এলাকায় অবস্থিত হয়। উন্নত দেশগুলোতে সুবিধাজনক পণ্যের বিপণীগুলো সপ্তাহে 7 দিনের প্রত্যেক দিন দীর্ঘ সময় খোলা রাখে। মহল্লা ভিত্তিক হওয়ায় এগুলোতে সুপার মার্কেটের ন্যায় প্রচুর পরিমাণে পণ্য বিক্রি হয় না বলে প্রতিটি পণ্যের খুচরা মূল্য বেশি রাখা হয়। গ্রাহকরা বাড়ির কাছাকাছি দোকান থেকে পণ্য কিনতে পারার সুবিধা ভোগ করে বলে পণ্যের মূল্য বেশি প্রদান করতে অনীহা প্রকাশ করে না। অনেক সময় সুবিধাজনক বিপণীতে বাজারের পণ্যের মূল্যের চেয়ে সামান্য কিছু অর্থ বেশি প্রদান করতে হয়, কিন্তু সুবিধাজনক হওয়ার কারণে সেখানে কিন্তু অর্থ ব্যয় করার ক্ষেত্রে ক্রেতারা তেমন কার্পণ্য করে না। এরপরে সুপার স্টোর। সাধারণত সুপার মার্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ আকারের সুপার স্টোরগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে। খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ঘরোয়া সামগ্রীর সাথে আরো অনেকগুলো সেবা সামগ্রী যোগ করা হয়, যেমন লন্ড্রি, পোস্ট অফিস, ফটো স্টুডিও, রেস্টুরেন্ট ইত্যাদি। বিবিধ প্রকারের উন্নত সেবা দেওয়া হয় বলে সুপার স্টোরে পণ্যের মূল্য সুপার মার্কেটের তুলনায় অধিক হয়। তবে সুপার স্টোর কি সাধারণ সুপার মার্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ আকারের। সুপার স্টোরগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে। খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ঘরোয়া সামগ্রীর সাথে আরো অনেকগুলো সেবা সামগ্রী যোগ করা হয়, যেমন লন্ড্রি, পোস্ট অফিস, ফটো স্টুডিও, রেস্টুরেন্ট ইত্যাদি। যাকে সুপার স্টোর বলা হয়। এবার আসো সংযুক্ত বিপণী। খাদ্য সামগ্রী ও ওষুধ জাতীয় সামগ্রীর স্টোরের সমন্বয়ে সংযুক্ত বিপণী গড়ে তোলা হয়। সংযুক্ত বিপণী কি? খাদ্য সামগ্রী ও ওষুধ সামগ্রী। এবার সে হাইপার মার্কেট হলো সুপার মার্কেট, বাট্টা বিপণী ও গুদামজাতকরণ সেবার একটি সমন্বিত মার্কেট। গ্রাহকরা নিয়মিত ক্রয় করে এমন ধরনের পণ্য ছাড়াও হাইপার মার্কেটে আসবাবপত্র, যন্ত্রপাতি, কাপড় চোপড় ইত্যাদি অনিয়মিতভাবে ক্রয় করা পণ্য বিক্রয় করা হয়। এরূপ বিপণী অনেকটা গুদাম ঘরের ন্যায় কাজ করে। গ্রাহকরা পণ্য কিনে মূল্য পরিশোধ করার পর পণ্যগুলো গ্রাহকের গাড়িতে তুলে দেওয়া হয়। গ্রাহকরা ভারী পণ্য সামগ্রী নিজেরা বহন করে নিজের গাড়িতে তোলার ব্যবস্থা করলে পণ্যের মূল্যের উপর বার্তা দেওয়া হয়, হাইপার মার্কেট যেটাকে বলে। এবার আসে সেবা ব্যবসায় নিয়োজিত খুচরা ব্যবসায় এর অন্তর্ভুক্ত হলো হোটেল, ব্যাংক, বিমান পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সিনেমা হল, থিয়েটার, রেস্টুরেন্ট, গাড়ি ও টিভি মেরামতের কারখানা, তারপরে ফ্যান্টাসি কিংডম, ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো বিনোদন পার্ক হচ্ছে সেবা ব্যবসায় প্রতিষ্ঠান করে থাকে। তারপরে বাট্টা বিপণীগুলো কম দামে সাধারণত মানসম্পন্ন পণ্য বিক্রি করে। অপেক্ষাকৃত কম মূল্যে বেশি পরিমাণে পণ্য বিক্রয়ের মাধ্যমে সঠিক মুনাফার পরিমাণ বৃদ্ধি করে এসব বিপণীর উদ্দেশ্য। এবার স্বল্প মূল্যের খুচরা ব্যবসায়ীরা সাধারণত পণ্যের উৎপাদকের নিকট থেকে প্রচলিত পাইকারি দামের চেয়েও কম দামে পণ্য ক্রয় করে এবং ভোক্তার নিকট প্রচলিত খুচরা দামের চেয়েও কম দামে সেই পণ্য বিক্রি করে। পোশাক, বিভিন্ন ইলেকট্রনিক ও ইলেকট্রিক পণ্যের সহায়ক যন্ত্রপাতি, জুতার ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায় বেশি সক্রিয়। স্বল্প মূল্যের খুচরা ব্যবসায়ী এদের কাজ। ক্যাটালগ শোরুম হ্রাসকৃত মূল্যে প্রখ্যাত ব্র্যান্ডের নির্ধারিত কতিপয় পণ্য বিক্রি করে থাকে। এগুলো অনেকটা ডিসকাউন্ট স্টোরের আদলে কাজকর্ম চালিয়ে থাকে। এসব বিপণীতে যেসব পণ্য বিক্রি হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো জুয়েলারি সামগ্রী, ক্যামেরা, লাগেজ, ছোটখাটো যন্ত্রপাতি, খেলনা ইত্যাদি। তারপরে চেইন
চেইন স্টোরের ক্ষেত্রে একই মালিকানা ও নিয়ন্ত্রণের দুই বা ততোধিক বিপণী যখন একই রকমের পণ্য সামগ্রী কেন্দ্রীয়ভাবে ক্রয় বিক্রয় করে তখন এই বিপণীগুলোকে চেইন স্টোর বলা হয়। চেইন স্টোরের সংজ্ঞা অনেক পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় চেইন স্টোরের সংজ্ঞাটা আসে। চেইন স্টোর হচ্ছে একই মালিকের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, কিন্তু প্রত্যেকটা আউটলেটে বা প্রত্যেকটা দোকানে তার পণ্যের সেম সরবরাহ থাকবে, আর এটা হচ্ছে চেইন স্টোর বলা হয়। স্বেচ্ছাগঠিত চেইন, এই ধরনের চেইন ব্যবসায় কতিপয় পাইকার কর্তৃক স্পন্সরকৃত স্বাধীন খুচরা ব্যবসায়ীর উদ্যোগে গঠিত হয়। খুচরা ব্যবসায়ীরা আলাদা সত্তা বজায় রেখেই দলগতভাবে পণ্য ক্রয় করে এবং একই রকম পণ্য বিক্রি করে। স্বেচ্ছাগঠিত চেইনের মূল বৈশিষ্ট্য হলো দলগত ক্রয়। খুচরা সমবায়, স্বেচ্ছাগঠিত চেইনের মতো খুচরা সমবায় একটি চুক্তিভিত্তিক সংঘ। কয়েকটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান একত্রিত হয়ে চুক্তির নিমিত্তে বা ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে পাইকারি কার্যক্রম চালায় এবং একটি সম্মিলিতভাবে বিজ্ঞাপন ও অন্যান্য প্রচার কার্য পরিচালনা করে। এরপরে লাইসেন্স ভিত্তিক ব্যবসায়, উৎপাদকের নিকট থেকে লাইসেন্স কিনে নিয়ে খুচরা ব্যবসায়ীরা যখন চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত খুচরা ব্যবসায় পরিচালনা করে তা ফ্র্যাঞ্চাইজ নামে পরিচিত। তা ফাস্টফুড, মোটেল, ভিডিও স্টোর, গাড়ির ভাড়ার ব্যবসায়, রিয়েল ট্রাভেল এজেন্সি ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজ ব্যবসায় সর্বাধিক জনপ্রিয়। তারপরে মার্চেন্ডাইজিং কংগ্লোমারেট, অর্থাৎ মার্চেন্ডাইজিং কংগ্লোমারেট হচ্ছে কতিপয় কোম্পানির সমাহার যার তারা কেন্দ্রীয় মালিকানার অধীনে থেকে বিভিন্ন প্রকার খুচরা ব্যবসায় পরিচালনা করে। এরা হচ্ছে মার্চেন্ডাইজিং কংগ্লোমারেট বলে এদেরকে। বিপণী কেন্দ্র, বিপণী কেন্দ্র হলো কতিপয় খুচরা ব্যবসায়ের একটি গ্রুপ যা একটি ইউনিট হিসাবে গড়ে তোলা হয়। এটি পরিকল্পিতভাবে তৈরি হয় এবং কেন্দ্রীয় শাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিপণী কেন্দ্রে প্রচুর সংখ্যক দোকান থাকে। বিভিন্ন এলাকা থেকে বিপণী কেন্দ্র গ্রাহকদেরকে আকৃষ্ট করার প্রচেষ্টা চালানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস এর নিকটে 800 দোকানে 45টি রেস্টুরেন্ট, 7টি সিনেমা হল হলো 7 একর বিস্তৃত ইনডোর বিনোদন পার্ক বিশিষ্ট জগৎ বিখ্যাত সর্ববৃহৎ বিপণী বিপণী কেন্দ্র। এটাকে বিপণী কেন্দ্র। বাংলাদেশেও এ ধরনের বিপণী কেন্দ্রগুলো করার চেষ্টা করা হচ্ছে, হয়তো এখন এই ধরনের মার্কেটগুলো হয়নি, তবে সেগুলোর আদল বিশেষ করে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, এগুলোর আদলে তৈরি করা চেষ্টা করা হয়েছে। তারপর স্টোরবিহীন খুচরা ব্যবসায়, এতক্ষণ কিন্তু স্টোর খুচরা ব্যবসায়ের আমরা আলোচনা করলাম। এবার যাদের কোনো স্টোরই থাকবে না কিন্তু তারা খুচরা ব্যবসায় করে থাকবে, দেখি সেগুলো কি। স্টোরবিহীন খুচরা ব্যবসার মধ্যে প্রথমে হচ্ছে পাইকার এজেন্ট, দালাল ইত্যাদি মধ্যস্থ কারবারির সহায়তা ছাড়াই যখন পণ্যদ্রব্যের উৎপাদক নিজের উদ্যোগে ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে তখন সেই রূপ বিপণী ব্যবস্থাকে প্রত্যক্ষ বিপণন বলা হয়। প্রত্যক্ষ বিপণনের উৎপাদকের সাথে ভোক্তার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। উদাহরণস্বরূপ বাটা শু কোম্পানি, সাধারণ ঔষধালয়, শক্তি ঔষধালয় ইত্যাদির নাম উল্লেখ করা যেতে পারে। প্রত্যক্ষ বিপণেরা ক্রেতার সাথে সরাসরি কথা বলবে, সমস্যার সমাধান করবে, তারপরে সেখান থেকে তারা আবার ওষুধ সরবরাহ করবে, তারপরে বা পণ্য সরবরাহ করবে। যাই হোক, প্রত্যক্ষ বিক্রয় ঘরে ঘরে পণ্য বিক্রি, অফিসে অফিসে সরাসরি পণ্য সরবরাহ অথবা বাড়ি বাড়ি পণ্য বিক্রয়, পার্টি ইত্যাদির উপায়ে পণ্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করা হলে তাকে প্রত্যক্ষ বিক্রয় নামে পরিচিত। শিক্ষিত সমাজে প্রত্যক্ষ বিক্রয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কর্মব্যস্ত জীবনে সময়াভাবে অনেকে বাজারে গিয়ে ঘুরে ঘুরে অনেক সময় ব্যয় করে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে না, তাই ছুটির দিনে বা বিকেলে পরিচিত বিক্রয় প্রতিনিধির নিকট থেকে সরাসরি সুপরিচিত ব্র্যান্ডের পণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। 3 নম্বর স্বয়ংক্রিয় বিক্রয়। স্বয়ংক্রিয় বা অটোমেটিক মেশিনের মাধ্যমে কোনো পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা হলে তাকে স্বয়ংক্রিয় বিক্রয় বলা হয়। বাক্স বা আলমারির মতো কন্টেনারে স্তরে স্তরে বিশেষ উপায়ে পণ্য সামগ্রী
সাজিয়ে রাখা হয়, যেমন কোকের বোতল, লজেন্সের প্যাকেট, বার্গার, পানির বোতল, চকলেট, কোন আইসক্রিম, বাস বা রেলের টিকিট ইত্যাদি স্বয়ংক্রিয় বিক্রয় বলা হয়। একটি ছিদ্রের ভিতরে নির্দিষ্ট অঙ্কের কয়েন বা কারেন্সি নোট ঢুকিয়ে দেওয়ার পর কাঙ্ক্ষিত পণ্যের বোতামে চাপ দিলে বক্সের নিচ দিয়ে পণ্যটি বেরিয়ে আসে। এরূপ উন্নত দেশগুলোতে প্রায় প্রতিটি পাবলিক প্লেসে বসানো থাকে। এগুলোকে বলা হয় ভেন্ডিং মার্চেন্ট, তাই না? তাহলে তোমরা যারা খুচরা ব্যবসায়ীর আলোচনা, খুচরা ব্যবসায় করব, এখানে কিন্তু আমরা নানা রকমের খুচরা ব্যবসায় নিয়ে আলোচনা করব। বিভিন্ন দেশ, সংস্কৃতি, জাতীয়তা বোধ এবং আমাদের ক্রয় অভ্যাস, জীবনধারা ইত্যাদির উপরে ভিত্তি করে কিন্তু খুচরা ব্যবসায়গুলো গড়ে ওঠে। এরপরে আসো বৃহদাকার খুচরা ব্যবসায়। বৃহদাকার খুচরা ব্যবসায়ের মধ্যে কিছু বিশেষ বিভাগীয় বিপণী, বহুশাখা বিপণী, বিপণী মালা, বিশিষ্ট বিপণী, সুপার স্টোর। তাহলে বৃহদাকার খুচরা ব্যবসায় বর্তমানে বড় বড় শহরগুলোতে এই ধরনের খুচরা ব্যবসায়গুলো অধিক জনপ্রিয়তা লাভ করতেছে। আর এই অধিক জনপ্রিয়তার কারণেই যারা সমাজের বিত্তমান বা বিভিন্ন ধরনের কোম্পানি, তারা কিন্তু বড় বড় বিভাগীয় বিপণী বা বৃহদাকার খুচরা ব্যবসায় প্রতিষ্ঠা করছে। দেখি আমরা একটু আলোচনা করি বৃহদাকার খুচরা ব্যবসার মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে। এর মধ্যে বৃহদাকার খুচরা ব্যবসায়ের অধিকাংশ ক্ষেত্রে মধ্যস্থ কারবারের সাহায্য না নিয়ে নিজেই সরাসরি উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার নিকট তা বিক্রি করে। উৎপাদকরাও অনেকে মধ্যস্থ কারবারিদের মাধ্যমে পণ্য বাজারজাত না করে বৃহদাকার খুচরা দোকান প্রতিষ্ঠা করে ভোক্তাদের নিকট প্রত্যক্ষভাবে পণ্য সামগ্রী বন্টন করে। বৃহদাকার খুচরা ব্যবসায়ীরা সাধারণত ক্ষুদ্র আকার খুচরা দোকানদারের তুলনায় অনেক বেশি পরিমাণে উৎপাদকের নিকট থেকে পণ্যদ্রব্য ক্রয় করে। পাইকার বা দালালদের নিকট থেকে এরা পণ্য ক্রয় করে না। পাইকারদের মতো এরা বিপুল পরিমাণ পণ্য সংগ্রহ করে সনাতন ক্ষুদ্রাকার খুচরা কারবারিদের ন্যায় স্বল্প পরিমাণে ভোক্তাদের সরবরাহ করে থাকে। বৃহদাকার খুচরা ব্যবসায় মূলত 5 ধরনের হতে পারে। 1. বিভাগীয় বিপণী, ডিপার্টমেন্ট স্টোর বলা হয় যেটাকে। তারপরে 2. বহুশাখা বিপণী, মাল্টিপল শপ, বিপণী মালা, চেইন স্টোর, বিশিষ্ট বিপণী, স্পেশালিটি স্টোর এবং সুপার স্টোর। তাহলে বৃহদাকার খুচরা ব্যবসায় ধীরে ধীরে জনপ্রিয়তা হবার কারণ হলো ব্যবসায় ক্ষুদ্র আকারে চালানো হলেও নবতর ধারণার উন্নয়ন সাধন করা যায় না, যোগ্যতার কর্মী নিয়োগ সম্ভব হয় না এবং মূলধনী সম্পদের দক্ষতার ব্যবহারে সীমাবদ্ধতার সৃষ্টি হয়। এসব অসুবিধা দূরীভূত করে খুচরা ব্যবসায় গতিময়তা সৃষ্টি করার জন্য পাশ্চাত্যের উন্নত দেশসমূহের লম্বিক ও সমান্তরালভাবে সমন্বয়ের বহু প্রচেষ্টা চালানো হয়েছে। এই প্রচেষ্টার ফলশ্রুতি বৃহদাকার খুচরা কারবারের উন্নয়ন। বৃহদাকার খুচরা ব্যবসায়ের জনপ্রিয় হওয়ার কারণগুলো নিচে আলোচনা করা হলো। বৃহদাকার খুচরা ব্যবসায় কি কি কারণে জনপ্রিয়? 1 নম্বর, বৃহদায়তন খুচরা কারবারি প্রতিষ্ঠানসমূহ আকারে বৃহৎ হয় বলে এদের আর্থিক অবস্থা সচ্ছল হয়, তাই এরা কারবার পরিচালনার জন্য অধিক বেতনে দক্ষ ও অভিজ্ঞ নির্বাহী নিয়োগ করতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র দোকানের চেয়ে বৃহৎ দোকানসমূহের ব্যাপকভাবে বিভাগীয়করণ পলিসির আশ্রয় নিতে পারে। সতর্কতার সাথে পণ্য সামগ্রীর শ্রেণীবিভাগ এবং প্রত্যেক শ্রেণীর পণ্য বিক্রির জন্য পৃথক পৃথক বিভাগ সৃষ্টি করে বৃহদায়তন কারবারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুধুমাত্র ক্রেতা ও বিক্রয় কর্মীদের মধ্যে বিশেষায়নের সুবিধাই ভোগ করে না, লাভজনক ও অলাভজনক পণ্য খুঁজে বের করতেও সক্ষম হয়। এরপরে বৃহদাকার খুচরা কারবারের উপরই ব্যয়ে মিতব্যয়িতা অর্জন করা যায়। উদাহরণস্বরূপ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার খরচাদি তথা ভাড়া, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, তারপরে মালামালের ডেলিভারি খরচ ইত্যাদি বৃহদাকার কারবার ছাড়া বিভিন্ন শাখায় ছড়িয়ে দেওয়া যায়। অনুরূপভাবে প্রতি ইউনিট বিক্রিত মালে বিজ্ঞাপন খরচও কম পড়ে।
কারবারের কর্মী ও পুঁজির সদ্ব্যবহার হয় বলে পরিচালন ব্যয়ও হ্রাস পায়। কারবার বৃহৎ হওয়ায় মূলধন স্বাভাবিকভাবে বেশি থাকে, তাই ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের তুলনায় বৃহদাকার খুচরা ব্যবসায়ীরা অধিক পরিমাণে পণ্য ক্রয় করতে পারে। বৃহদাকার খুচরা কারবারে দক্ষ ও অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ করে ভোক্তাদের উত্তম সেবা প্রদানের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়। ক্রেতাদের সন্তুষ্টির জন্য বৃহদাকার খুচরা ব্যবসায়ীগণ বিক্রয় পূর্ব ও বিক্রয়কালীন সেবা প্রদানের জন্য তৎপর থাকে। বড় বড় খুচরা দোকানগুলোতে বিবিধ পণ্যের সমাবেশ ঘটে, বিশেষ করে সুপার মার্কেট ও বিভাগীয় বিপণিতে গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য বহু প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্টক করে রাখা হয়। ফলে ভোক্তারা তাদের প্রয়োজন মাফিক পণ্য সামগ্রী একই দোকান থেকে অনায়াসে ক্রয় করতে পারে। এতে ভোক্তাদের হয়রানি হ্রাস পায়, সময় বাঁচে এবং তারা মানসিক প্রশান্তি লাভ করে। এরপরে সব রকমের বৃহদাকার খুচরা কারবার কতিপয় ঝুঁকি বন্টনজনিত সুবিধা ভোগ করে। এদের গ্রাহকের সংখ্যা হয় প্রচুর এবং এসব দোকানে বহুবিধ পণ্য সম্ভার বিক্রি করা হয়। ফলে একটি পণ্য লোকসান হলে অন্য পণ্যের লাভ দিয়ে তা পুষিয়ে নেওয়া যায়। তাছাড়া কোনো একটি বা একাধিক বিভাগে মুনাফা না হলে লোকসানজনিত ক্ষয়ক্ষতি অন্যান্য বিভাগের মধ্যে ভাগ করে দিয়ে পুনরায় প্রতিষ্ঠানকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যায়। তারপরে বৃহদায়তার খুচরা ব্যবসায়ের উন্নতির জন্য কতিপয় শর্ত পরিপূরণ আবশ্যক, যেমন জনগণের উচ্চ জীবন ধারণের মান, উচ্চ আয় বিশিষ্ট জনগণের উপস্থিতি, উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা, বহুল পরিমাণে পুঁজি ইত্যাদি। তাই বাংলাদেশে ক্ষুদ্রাকার খুচরা দোকানের সংখ্যা যথেষ্ট বাড়ছে এবং অহরহ বাড়ছে, কিন্তু বৃহদায়কার দোকানের সংখ্যা খুব কম। তাহলে বৃহদায়কার খুচরা ব্যবসায় জনপ্রিয় কি কি কারণে, আমরা সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ পড়েছো, খুচরা ব্যবসায়ের প্রকারভেদগুলো আজকে সমাধান করলাম। এবং খুচরা ব্যবসায়ের মধ্যে বৃহদাকার খুচরা ব্যবসায়ী এরা শুধু যে সাধারণ দৃষ্টিকোণ থেকে যে খুচরা ব্যবসায় আমরা করে থাকি সেগুলো যে সমাধান করে তা নয়, এটার সঙ্গে সঙ্গে তারা আরো বড় বড় আরো ব্যবসায়িক কর্ম পরিকল্পনাকে মানুষের খুচরা ব্যবসায়ীর পণ্য কে তারা আরো দোরগোড়ায় সহজভাবে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই সকল কৌশলগুলো অবলম্বন করে থাকে। আমাদের দেশে সেগুলো আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু উন্নত দেশগুলো ইতিমধ্যেই কিভাবে এই কাজগুলো সম্পাদন করা যায় তার প্রত্যেকটা বিষয়গুলো তারা কিন্তু অ্যাপ্লাই করে থাকে। বিশেষ করে ইউরোপের দেশগুলো বা মিডিল ইস্টের উন্নত দেশগুলোতে আমরা কিন্তু এইগুলো দেখে থাকি। এরপরে আমরা যদি আরেকটু আলোচনায় আসি যে পাইকারি ও খুচরা ব্যবসায়ের প্রেক্ষিতে বাংলাদেশ কি অবস্থায় আছে, পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসায় বাংলাদেশে। তাহলে খুচরা ব্যবসা এবং পাইকারি ব্যবসা বাংলাদেশে পাইকারি ও খুচরা ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে নিম্নোক্ত সমস্যাগুলো লক্ষ্য করা যায়। তাহলে বাংলাদেশে পাইকারি ও খুচরা ব্যবসায়ের সমস্যাগুলো এবং সমস্যা সমাধান এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। বাংলাদেশে পাইকারি খুচরা ব্যবসায় কি কি সমস্যা হয় এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। বাংলাদেশে পাইকারি খুচরা ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে নিম্নের সমস্যাগুলো হয়। এক, পাইকারি খুচরা ব্যবসায় মূলধনের যে বিষয়টা রয়েছে, পাইকারি খুচরা ব্যবসায় মূলধনের প্রয়োজন হয় পণ্য পরিবহন, সংরক্ষণ ও সাজানোর জন্য। এক্ষেত্রে ব্যবসায়ীরা সহজে ঋণ সুবিধার অভাবে ব্যবসায় পরিচালনা করতে সমস্যায় পড়ে। তারপরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অবকাঠামোগত সমস্যার কারণে পণ্য পরিবহন ও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। তারপরে বাংলাদেশের পাইকারি খুচরা ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করার জন্য সুনির্দিষ্ট নীতিমালার অভাব রয়েছে। তারপরে প্রাকৃতিক ও রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে অস্থিতিশীল বাজার সৃষ্টি হয়, যার কারণে পণ্যের মূল্য ওঠানামা করে। এরূপ পরিস্থিতিতে পাইকার ও খুচরা ব্যবসায়ী পণ্য ক্রয় ও সংরক্ষণ করতে ঝুঁকির সম্মুখীন হন। সঠিকভাবে পাইকার ও খুচরা ব্যবসায় পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে, তাই এ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করা এখন সহজ নয়। তারপর পাইকার ও খুচরা ব্যবসায়ের প্রয়োজনীয় বাজার তথ্য সংগ্রহ বিতরণের অভাব লক্ষ্য করা যায় বাংলাদেশে। এছাড়াও পণ্য সংরক্ষণের জন্য আধুনিক ও পর্যাপ্ত পরিমাণে গুদামঘর
গুদামঘরের প্রয়োজন তা বাংলাদেশে অপ্রতুল্য। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে পাইকারি এবং খুচরা ব্যবসায়ের যতই সমস্যা থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সমস্যাই থাকুক না কেন পাইকারি বা খুচরা ব্যবসার ক্ষেত্রে, কিন্তু পাইকারি এবং খুচরা ব্যবসায় ছাড়া পৃথিবীর কোথাও কোনো ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। যত সমস্যায় থাকুক এই সমস্যার আলোকেই তারা সমাধান বের করে তারা তাদের কাজগুলো করে থাকে। তারপরও কি কি সমস্যাগুলো আসে এই সমস্যাগুলো একটু আলোচনা করার চেষ্টা করলাম। যে এখানে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, পরিবহনের সমস্যা দেখা দেয়, তারপরে সংরক্ষণের সমস্যা দেখা দেয়, তারপরে বাংলাদেশে যেহেতু আমরা এখন উন্নত মানে উন্নয়নশীল দেশ হওয়ার কারণে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখনো যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে সঠিক সময়ে পণ্য সরবরাহ করাটা কঠিন হয়। তারপরে পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসার জন্য সরকারি যে সুনির্দিষ্ট গাইডলাইন বা নীতিমালা থাকে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না বা যায় না। এছাড়াও বাস্তবায়নের ক্ষেত্রে বা নীতিমালার ক্ষেত্রেও কিছু দুর্বলতা রয়েছে। তারপরে প্রাকৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে অস্থিতিশীল বাজার সৃষ্টি হয়, যার ফলে অনেক সময় পাইকারি ব্যবসায় তাদের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা খুচরা ব্যবসায় তাদের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যায় পণ্য সরবরাহ, পণ্য বিপণনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়। তাছাড়া পাইকারি খুচরা ব্যবসায়ের প্রয়োজনীয় বাজার তথ্য একেবারেই বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষণার বিষয়টা একেবারেই দুর্বল। আমরা সবসময় অন্যের গবেষণার উপর ভিত্তি করে আমাদের ব্যবসায়িক কার্যক্রমটা পরিচালনা করি। তারপরে পণ্য সংরক্ষণের জন্য আধুনিক পর্যাপ্ত পরিমাণের যে গুদামঘর, যেমন আমাদের দেশে কৃষি পণ্যের ক্ষেত্রে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়, সঠিক সংরক্ষণের অভাবে কিন্তু আমাদের পণ্যগুলো গিয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে পণ্যটা সরবরাহ করতে পারি না, দাম বৃদ্ধি পায়। এই হচ্ছে আমাদের বাংলাদেশে পাইকারি এবং খুচরা ব্যবসার সমস্যা। এখন দেখো, পাইকারি এবং খুচরা ব্যবসার সমস্যাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে কিভাবে সমাধান করব? খুচরা দোকানের সামনে মূল্য তালিকা টাঙানোর ব্যবস্থা করতে হবে, যাতে গ্রাহকগণ সেই তালিকা দেখে পণ্যের মূল্য সম্পর্কে দোকানে প্রবেশের আগে অবহিত হতে পারেন। প্রত্যেক দোকানে যাতে একই ব্র্যান্ডের পণ্য একই মূল্যে বিক্রিত হয় সে ব্যাপারে নিশ্চয়তা সৃষ্টি করা দরকার। দোকানে দোকানে মূল্যের মিল থাকলে গ্রাহকগণ সুবিধা মতো যে কোনো দোকান থেকে যাচাই না করে পণ্য ক্রয় করতে পারে। বাংলাদেশে প্রস্তুত পণ্যের মান উন্নয়ন করে গ্রাহকদের সাথে আস্থা সৃষ্টি করা প্রয়োজন। পণ্যের মানের উৎকর্ষতা নিশ্চিত করা গেলে গ্রাহকগণ বিশেষ ব্র্যান্ডের পণ্য দীর্ঘকাল যাবৎ নির্বিঘ্নে ব্যবহার করতে পারে। এতে খুচরা ব্যবসায়ের দক্ষতার উপর অনুকূল প্রভাব পড়বে। এরপরে যে বিষয়গুলো আছে, যে আমাদেরকে পণ্যের সরবরাহ নিয়মিত না হলে খুচরা কারবারের দক্ষতা হ্রাস পায়, তাই পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। যেসব কারণে সরবরাহ বিঘ্নিত হয় সেগুলো করণের প্রতি সংশ্লিষ্ট যত্নবান হতে হবে। সমস্যা তীব্রতর হ্রাস করা সম্ভব হবে। তারপর বিক্রয় কর্মীদের ভালো ব্যবহার সম্পর্কে সুশিক্ষার অভাব দূরীভূত করার জন্য তাদের প্রশিক্ষণ দিতে হবে। আমাদের দেশে বিক্রয় কর্মীদের প্রশিক্ষণ প্রদানের জন্য আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, এটাও একটা সমস্যা। খুচরা বিক্রেতাদের মৌসুমী পুঁজির অভাব দূর করার জন্য ব্যাংক সমূহ ঋণ দান করতে পারে, খুবই অন্তরায়। কারণ আমাদের দেশে জামানত ছাড়া তো ঋণের ব্যবস্থাই নাই। আর খুচরা ব্যবসায়ীদের যারা ছোটখাটো ব্যবসা করে তারা আসলে জামানতের তাদের জমি সম্পত্তি বা কোনো কিছু জামানত রাখতে পারে না, যার কারণে অর্থের দিক থেকে তারা অনেকটা পিছিয়ে থাকে। এই হচ্ছে খুচরা ব্যবসায় বা পাইকারি ব্যবসায় নানাবিধ সমস্যা। এবার আসো যে বিষয়গুলো রয়েছে, যে খুচরা ব্যবসা এবং পাইকারি ব্যবসায়ের মধ্যে যে সমস্যাগুলো বা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই সকল বিষয়ের আলোকে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন, তারপরে নৈবেত্তিক প্রশ্ন, এখানে 3টা সৃজনশীল প্রশ্ন রয়েছে। তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করবে। 3টা এবং পরের পৃষ্ঠা আরো 2টা রয়েছে, টোটাল 5টা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্ন তোমরা ভালো করে যদি সমাধান করো তাহলে দেখবা যে তোমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেই আলোচ্য বিষয়ের সঙ্গে এখানে সৃজনশীল প্রশ্নগুলোর মিল রয়েছে এবং তোমরা সহজে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারতেছো। আর সহজে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারলে তোমরা পরীক্ষাতে আশা করি ভালো ফলাফল অর্জন করবে। এখন
তোমাদের আমরা অষ্টম অধ্যায়ে নিয়ে যাব, যে আমাদের অষ্টম অধ্যায় আছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, সেলস প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সেলস প্রমোশন এবং অ্যাডভার্টাইজিং এর যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি, যে সেলস প্রমোশনটাকে বাংলায় বলে বিক্রয় প্রসার এবং অ্যাডভার্টাইজিংটা হচ্ছে বিজ্ঞাপন। বিক্রয় প্রসার এবং বিজ্ঞাপন অষ্টম অধ্যায়। তাহলে কিভাবে আমাদের বিক্রয়টাকে আরো বৃদ্ধি করব, তার নিকট কিভাবে বিক্রয়ের আমার উৎপাদিত পণ্য তাকে জানাবো, তার বিভিন্ন কৌশল আমরা এই অষ্টম অধ্যায়ে আলোচনা করব। তাহলে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন হচ্ছে আমাদের ইয়াতে। তাহলে প্রথমে আসবে বিপণন প্রসার বা বিক্রয় প্রসার এর ধারণা যদি নেই। বিপণন প্রসার কি? বিপণন প্রক্রিয়ার প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পণ্য উৎপাদন, পরিকল্পনা, পণ্যের মূল্য নির্ধারণ এবং বন্টন এইসব বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত। কিন্তু একটি কোম্পানি তার এই সকল কার্যাবলীর মধ্যে নিশ্চিত হতে পারে না যে তার উৎপাদিত পণ্য সামগ্রী বাজারে গৃহীত হবে এবং তার বিপণন উদ্দেশ্য সফল হবে। তাই কোম্পানিকে বিক্রয়ের নিশ্চয়তার জন্য প্রসার নীতি অনুসরণ করতে হয়, যার মাধ্যমে সে যে পণ্য সামগ্রী সম্পর্কে ক্রেতাদেরকে পরিচিত করাতে পারে এবং ক্রেতার কাছ থেকে কার্যকরী যোগাযোগ স্থাপন করতে পারে। প্রতিযোগিতার বাজারে বিপণনকারী প্রসার কার্যক্রমের মাধ্যমে নিজের পণ্য বা সেবা সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার মনে একটি সুনির্দিষ্ট স্থান তৈরি করতে পারে। সহজভাবে পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রকৃত ভোক্তা ও পুনঃবিক্রেতাদের অবহিত করে পণ্যটি ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করে তুলবার জন্য যে উপায় বা কৌশল ব্যবহার করা হয় তাকে বিপণন প্রসার বলে। তাহলে বিপণন প্রসারের সঙ্গে আমরা কি বললাম? পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রকৃত ভোক্তা ও পুনঃবিক্রেতাদের অবহিত করে পণ্যটি ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করে তুলবার জন্য যে উপায় বা কৌশল ব্যবহার করা হয় তাকে বিপণন প্রসার বলে। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞা যদি বলি, প্রসার হলো কতগুলো কাজের সমষ্টি যার মাধ্যমে পণ্যের সুবিধা সম্পর্কে তথ্য প্রদান করা হয় এবং অভীষ্ট ক্রেতাকে পণ্যটি ক্রয় করার জন্য প্ররোচিত করা হয়। সুন্দর কথা, যে প্রসার হলো কতগুলো কাজের সমষ্টি, বিভিন্ন ধরনের কাজ আমাকে এখানে সম্পাদন করতে হবে যার মাধ্যমে পণ্যের সুবিধা সম্পর্কে, পণ্যটা আমি বাজারে আনছি থেকে ক্রেতা কি ধরনের সুবিধা পাবে, সুবিধা সম্পর্কে তথ্য প্রদান করা হয় এবং অভীষ্ট ক্রেতাকে পণ্যটি ক্রয় করার জন্য প্ররোচিত করা হয়। এবং আমার যারা এই পণ্যের ক্রেতা, অভীষ্ট ক্রেতা আমাদের বলে, অর্থাৎ আমার টার্গেট ক্রেতা যার কাছে আমি পণ্যটা ক্রয় করব, তাকে আমি কি করি? পণ্য অভীষ্ট ক্রেতাকে পণ্যটি ক্রয় করার জন্য প্ররোচিত করা হয়, সেটাকে আমরা কি বলে থাকি? বিক্রয় প্রসার বলে থাকি। তাহলে উপরের আলোচনার প্রেক্ষিতে কিছু বিক্রয় প্রসারের বৈশিষ্ট্য পাওয়া যায়। বিপণন প্রসার একমুখী বা উভয়মুখী তথ্য প্রদানে প্রক্রিয়া হিসেবে কাজ করে। বিপণন প্রসার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অভীষ্ট বা নির্দিষ্ট লক্ষ্যের বাজারে ক্রেতাদের পণ্য বা সেবা প্রতিষ্ঠান সম্পর্কে অবহিত করা হয়। পণ্য বা সেবা করার জন্য ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করা হয়। বিপণন প্রসার প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আজকে তোমাদেরকে এই পর্যন্তই আমি শেষ করব, কারণ আমাদের যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম যদি তোমরা বাসায় এটা সম্পূর্ণ করো তাহলে আশা করি আগামী ক্লাসে আবার তোমাদের যে নতুন টপিকস গুলো নিয়ে আলোচনা করব সেই টপিকসের আলোকে আজকের পড়াগুলো সবগুলো তোমরা সমাধান করবে এবং তোমাদের একাডেমিক কার্যক্রমকে আরো একটু বেগবান করে সামনের উজ্জ্বল ভবিষ্যৎ যেন তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সেই প্রত্যাশা রেখে, সেই আশা রেখে এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।